আজকে আমাদের 20 নাম্বার ক্লাস। আমরা আজকে পোলারায়ন পার্ট 2 পোলারায়ন অংশটা তুমি পাবে তৃতীয় অধ্যায় পঞ্চম অংশ 12 নম্বর 13 নম্বর 29 থেকে 37 নম্বর প্রশ্ন। তোমাদের যে তৃতীয় অধ্যায় পঞ্চম অংশ সবচেয়ে বৃহত্তম শীট, সেখানে 12, 13 এবং 29 থেকে 37 এই প্রশ্নগুলো হচ্ছে পোলারায়ন সংক্রান্ত। এখানে তো এমনি কয়েকটা মাত্র, কিন্তু এটাকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার প্রশ্ন হতে পারে। যেমন কিছু বাড়ির কাছে আমি গত ক্লাসে দিয়েছিলাম, তার মধ্যে একটা প্রশ্ন ছিল মনে হয় ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি, কোনটির গলনাঙ্ক বেশি, এরকম একটা প্রশ্ন ছিল। ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড, তোমাদের সিদ্ধান্ত কি, কোনটা বেশি হবে, ফেরাস না ফেরিক? ফেরাস ক্লোরাইডের বেশি হবে। ফেরাস। আচ্ছা, এই উত্তর দুইভাবে লেখা যায়। এখানে ক্যাটায়ন সমূহ হচ্ছে তোমার ফেরাস ও ফেরিক, কিন্তু অনেকেই দেখলাম, তো বাড়ির কাছে ছিলাম, কে করছো 1 2 3, অনেককে আমি দেখছি Cl2 আর Cl3 লিখতে, যে অ্যানায়ন দুইটা ভিন্ন, একটা Cl2 একটা Cl3। এটা তো খুবই মারাত্মক একটা ভুল। এখানে তো ক্লোরাইড হিসেবে আছে, এখানের মধ্যে যে ক্লোরাইড, এখানেও তো সেই ক্লোরাইড নাকি, এখানে Cl2 Cl3 কীভাবে আসলো, এটা কিন্তু ভুল। ঠিক আছে, Cl2 Cl3 না, এটা 2Cl-, এটা 3Cl-। ঠিক আছে, তাই এখানে অ্যানায়ন তো সেম, তাই অ্যানায়নের কোনো ভূমিকা নাই। ক্যাটায়ন ভিন্ন, ক্যাটায়ন বলতে দুইটাই আয়রন, কিন্তু একটা ফেরাস একটা ফেরিক, চান্স ভিন্ন। এই যেমন ফেরাস ক্লোরাইডকে বাংলায় তুমি কি পাবে, ফেরাস 2 + 2Cl-, তাহলে এখানে অ্যানায়ন তো Cl-, Cl2 তো না। এটা হয়তো দেখতে মনে হচ্ছে Cl3, কিন্তু আসলে এটাকে বাংলায় তুমি কি পাবে, তাহলে Cl-, দুইটাই তো Cl-। কিন্তু অনেকের একটা বদভ্যাস আছে, এই যে এইভাবে লিখার, এই কার্বন কিন্তু ছোট হাতের নাকি, এই কার্বন কিন্তু বড় হাতের, এটা এভাবে লিখতে হবে। এগুলোর জন্য অনেক টিচার খুব রাগ হয় কাতায়, যখন এই ধরনের ছোট হাতের বড় হাতের সমস্যাগুলো দেখে, তখন কিন্তু অনেকে খুব রাগ করে। তাই তোমরা আশা করবে এগুলো অ্যাভয়েড করবে। তাহলে এখানে অ্যানায়ন সেম, অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, কিন্তু ক্যাটায়ন হচ্ছে ভিন্ন, একটা ফেরাস একটা ফেরিক। তো এখানের মধ্যে চার্জ কোনটার বেশি, আর নিঃসন্দেহে ফেরিকের চার্জ বেশি। তাহলে পোলারায়ন মাত্রা কার বেশি হবে, কারণ আমাদের সূত্র কি বলে, আমাদের সূত্র বলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। তাহলে পোলারায়ন মাত্রা বেশি হবে ফেরিকের। সমযোজী বৈশিষ্ট্য, পোলারায়ন যত বেশি হবে আর সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে। সমযোজী বৈশিষ্ট্য ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইড, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, কিন্তু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং পানিতে দ্রাব্যতা কমে যাবে, উল্টো হয়ে যাবে। এই গলনাঙ্ক লেখার সময় উল্টো হয়ে যাবে। কেউ চাইলে এখানে আয়নিক বৈশিষ্ট্য লিখতে পারো, আয়নিক বৈশিষ্ট্য উল্টো হয়ে যাবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাবে কার, ফেরাস ক্লোরাইড। আর যারা এইভাবে না লিখে বর্ণনা আকারে লিখতে চাও, এভাবে লিখতে পারো, এখানে ক্যাটায়ন সমূহ। আর এটার উত্তর তো নোটও আছে, কিন্তু এখানে এটার উত্তর নোটে আছে, দেখবে। হ্যাঁ, অবশ্যই দেবে। যেমন এখানে আমাদের আছে ফেরাস ক্লোরাইড হচ্ছে 670 ডিগ্রি, ফেরিক ক্লোরাইড হচ্ছে 306 ডিগ্রি, এটা হচ্ছে 670 ডিগ্রি, আর এটা 306 ডিগ্রি। ঠিক আছে, 306 ডিগ্রি।
তো এখানে ক্যাটায়ন সমূহ হচ্ছে ফেরাস ও ফেরিক। তো আমরা জানি যে ফাজানের নিয়মে কি বলা আছে, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। ক্যাটায়নের চার্জ বেশি হলে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। পোলার আয়ন তত বেশি হবে। তো Fe3+ পোলার আয়ন বেশি হবে, পোলার আয়ন বেশি হবে, পোলার আয়ন বেশি হবে। FeCl3 অধিক সমযোজী, পোলার আয়ন বেশি মানে এটা সমযোজী, এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, অধিক সমযোজী, তাই ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক কম হবে। ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক কম হবে, গলনাঙ্ক কম হবে। শেষ। এভাবেও তোমরা চাইলে লিখতে পারো, কিন্তু এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, যার যেভাবে ভালো লাগে। শর্ট একদম, খুব কম কথায় মূল কথাটা তুলে ধরবে। এখন আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা একটু আলোচনা করি, যে পানিতে দ্রাব্যতার বিষয়। আরেকটা প্রশ্ন ছিল সিলভার ক্লোরাইড এবং সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড ও সিলভার ক্লোরাইড এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয়, কোনটি পানিতে দ্রবণীয়, বা কোনটি বেশি আয়নিক, বা কোনটি সমযোজী, কোনটি পানিতে দ্রবণীয়, কোনটি পানিতে দ্রবণীয়। না, যদি সমযোজী যৌগ হয় তাহলে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আয়নিক যৌগ সবসময় পোলার আয়ন, ঠিক আছে। যেহেতু এগুলো আয়নিক যৌগ, এটা তো আমি গত ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। যখনই দেখবে যে আয়নিক যৌগ, তখন কিন্তু আয়নিক যৌগের মধ্যে তো এখানে হাইড্রোজেন নাই। এখানে তো ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডে কোনো হাইড্রোজেন নাই, বা এটাতেও তো কোনো হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেন বন্ধন কীভাবে গঠিত হবে? না, ওইটা হচ্ছে সময় যোগের জন্য। যখনই যৌগগুলো আয়নিক হবে, এই যে সিলভার যেহেতু ধাতু, এটা যেহেতু অধাতু, ধাতু আর অধাতুর মধ্যে হচ্ছে আয়নিক বন্ধন, তাই এখানে ওই তোমার পোলারিটি আসবে না, এটা হবে পোলার আয়ন। সময় যোগের জন্য হচ্ছে পোলারিটি, আয়নিক যোগের জন্য হচ্ছে পোলার আয়ন। এটা যেহেতু আয়নিক যোগ, এই জন্য এখানে হাইড্রোজেন বন্ধন বলাই যাবে না, কারণ ওদের কাছে তো হাইড্রোজেন নেই। এবার দেখো এখানে যেভাবে ব্যাখ্যা করবে, এটা ক্যাটায়ন তো সেম সিলভার, তাই ক্যাটায়ন লিখে লাভ নেই। এখানে অ্যানায়ন সমূহ, এখানে অ্যানায়ন সমূহ, অ্যানায়ন সমূহ হচ্ছে ক্লোরাইড ও ক্লোরাইড। অ্যানায়নের চার্জ দেখা যাচ্ছে সেম, চার্জ যেহেতু একই, আমরা চেষ্টা করব আকার দিয়ে ব্যাখ্যা করার। আকার কিন্তু ক্লোরাইড ছোট, ক্লোরাইড বড়, ক্লোরাইড কিন্তু আকারে বড়। পোলার আয়ন মাত্রা কার বেশি হবে? অ্যানায়নের আকার বড় হলে কিন্তু পোলার আয়ন বেশি হয়। কেন বেশি হয় এটা আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। অ্যানায়নের আকার বড় হলে কিন্তু পোলার আয়ন বেশি হবে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য, যখনই সমযোজী আয়নিক শব্দগুলো বলবে তখন কিন্তু যৌগ চলে আসবে, তখন যৌগটা লিখবে। পোলার আয়ন যার বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, কারণ সে আস্তে আস্তে আয়নিক থেকে সমযোজীর দিকে চলে যাচ্ছে। সুতরাং গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা উল্টে যাবে ঘটনা। পানিতে দ্রাব্যতা সিলভার ক্লোরাইডের বেশি হবে, অর্থাৎ এটা পানিতে দ্রবণীয় হবে, এটা পানিতে দ্রবণীয় হবে, এটা দ্রবীভূত হবে। আমরা তো এমনিতেই জানি সিলভার ক্লোরাইড সাদা দইয়ের মতো পদক্ষেপ দেয়, ঠিক আছে। এইভাবে ব্যাখ্যা করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফাজানের যে নিয়মগুলো বলল, যে ক্যাটায়নের চার্জ বাড়লে তোমার পোলার আয়ন বেশি হয়, কেন বেশি হয়? যেমন সোডিয়াম যতটুকু পোলারাইজ করতে পারবে একটা অ্যানায়নকে, ম্যাগনেসিয়াম তার থেকে আরও বেশি পোলারাইজ করতে পারবে। কেন? মানে চার্জ বেশি হলে কেন পোলার আয়ন ক্ষমতা বাড়ে? কারণ চার্জ বেশি মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বেশি এবং আকার ছোট। আকার যত ছোট হয় ওই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলোর দূরত্ব কমে যায়, পোলার আয়ন বেশি হবে। তাই চার্জ বেশি হলে
প্রোটন সংখ্যা বেশি হয়, নিউক্লিয়াস ক্ষমতাবান হয় এবং আকারও ছোট হয়ে যায়, ফলে সেই অ্যানায়নের ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করতে পারে। সেজন্য ক্যাটায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে। তা আমরা প্রথমেই বলছিলাম যে যে সমস্ত কারণে পোলার আয়ন বেশি হয় তার মধ্যে 1 নাম্বার ছিল যে চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হবে। এবং আমাদের এই পোলার আয়নের সংজ্ঞার মধ্যে আছে, পোলার আয়নের যে সংজ্ঞাটা সেখানের মধ্যে বলা আছে, যখন একটা ক্ষুদ্র ক্যাটায়ন হতে হয় ছোট, বড় আকারের অ্যানায়নের নিকটবর্তী হয়, অ্যানায়ন হতে হয় বড়, অ্যানায়ন হবে কিন্তু বড়। যখন কোনো ক্ষুদ্র ক্যাটায়ন বড় আকারের অ্যানায়নের নিকটবর্তী হয়, ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করে, এর ফলে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের যে বিকৃতি ঘটে তাকে বলে পোলার আয়ন। এখন ক্যাটায়ন ছোট হলে কিন্তু পোলার আয়ন বেশি হয়, আর অ্যানায়ন বড় হলে পোলার আয়ন বেশি হয়। কেন? কারণ ক্যাটায়ন যত ছোট হবে এই নিউক্লিয়াস সহজেই ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে, কিন্তু ক্যাটায়ন যদি বড় হয়, যেমন এরকম ক্যাটায়ন হলে যে অনেকগুলো সেল আছে ক্যাটায়নের মধ্যে, তাহলে এই ক্যাটায়নটা কিন্তু অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে সেভাবে আকর্ষণ করতে পারবে না, কারণ এই ক্যাটায়নটা অনেকগুলো সেল দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। তাই ক্যাটায়ন বড় হলে কিন্তু পোলার আয়ন করতে পারে না, ক্যাটায়ন ছোট হলে পোলার আয়ন ক্ষমতা বেশি হয়। ঠিক আছে, এটা গেল। তবে অ্যানায়ন ছোট হলে কেন পোলার আয়ন হয় না, অ্যানায়ন বড় হতে হয় কেন? কারণ এই যে ক্যাটায়ন যে অ্যানায়নকে পোলারাইজড করবে, মনে করো ক্যাটায়ন একই সাইজের, অ্যানায়ন আমরা একটা নিলাম ছোট, আরেকটা নিলাম বড়, একটা বড় থেকে নিলাম অ্যানায়ন, এটা ছোট থেকে নিলাম। এই ছোট অ্যানায়ন যদি ছোট হয় তার ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের খুব কাছে থাকে, তাই এই ইলেকট্রনগুলোকে সহজেই বাইরের কেউ বিকৃত করতে পারবে না, ক্যাটায়ন সহজে এদেরকে বিকৃত করতে পারবে না। কিন্তু অ্যানায়ন যদি বড় হয়, এই যে বাইরের সেলে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াস থেকে অনেক দূরে সরে গেছে, এবং সেল যত বাড়বে বাইরের সেলের উপর আকর্ষণ কমে যাবে, নিয়ন্ত্রণ কমে যাবে, তাই এগুলো সহজে কি হতে পারে, পোলারাইজড হতে পারে। তাই অ্যানায়ন ছোট হলে পোলার আয়ন কম হয়, অ্যানায়ন বড় হলে, আকার বড় হলে পোলার আয়ন বেশি হয়। তাই ক্যাটায়ন ছোট আর অ্যানায়ন বড় হলে পোলার আয়ন বেশি হয়। তারপর চার্জ বেশি হলেও পোলার আয়ন বেশি হবে ক্যাটায়নের, অ্যানায়নের চার্জ বেশি হলেও পোলার আয়ন বেশি হবে। কেন? চার্জ যত বেশি থাকে ততই ইলেকট্রন ম্যাগের বিস্তার ঘটে, আকার বড় হয়। আর চার্জ বেড়ে গেলে কিন্তু নিউক্লিয়াস সেভাবে আর আকর্ষণ করতে পারে না, কারণ প্রোটন সংখ্যা কমে যায়, ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। সে কারণে এই ইলেকট্রনগুলো সহজেই আকর্ষিত হয় ক্যাটায়ন দ্বারা, কারণ এটা ইলেকট্রন ম্যাগ নিউক্লিয়াস থেকে অনেক দূরে সরে যায়। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সূত্রগুলো আমাদের সাথে মিলে যাচ্ছে, কথার সাথে কাজের মিলে যাচ্ছে যে হ্যাঁ, ক্যাটায়ন ছোট হলে এবং অ্যানায়ন বড় হলে পোলার আয়ন বেশি হয়, ক্যাটায়নের চার্জ বেশি হলেও পোলার আয়ন বেশি হয়, অ্যানায়নের চার্জ বেশি হলেও পোলার আয়ন বেশি হয়। এইগুলো দিয়ে আমরা প্রায় সব ঘটনায় ব্যাখ্যা করতে পারবো। এই যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রেও আমরা দেখলাম যে ক্লোরাইডের আকার কম, তাই এটা বেশি পোলারাইজড হয় না, কিন্তু ক্লোরাইড আকার বড়, এটা বেশি পোলারাইজড হবে। পোলার আয়ন ঘটা মানে কি, তার আদর্শ থেকে সরে যাওয়া, মানে আয়নিক থেকে সে আস্তে আস্তে সমযোজীর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সে পানিতে দ্রবীভূত হবে না। তো সেরকম আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন লিখতে পারি। এর বাইরেও তোমাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন দেয়, দেখি এটা ব্যাখ্যা করতে পারে কিনা। সোডিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি হবে? কোনটির গলনাঙ্ক বেশি হবে? দেখি চিন্তা করে বলে ফেলো তো। সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি হবে? পটাশিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি হবে না সোডিয়াম ক্লোরাইডের? এখানে পোলার আয়ন কোনটাতে বেশি হচ্ছে তোমরা খেয়াল করবে। পোলার আয়ন সাধারণত ক্যাটায়ন যত ছোট হয়, ক্যাটায়ন ছোট হলে পোলার আয়ন বেশি। এটাতে সোডিয়াম থেকে পটাশিয়াম আকারে বড় না, তাহলে এটার পোলার আয়ন ক্ষমতা বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি।
তাই এটার গলনাঙ্ক কম হবে। এভাবে ব্যাখ্যা করবে, অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলার আয়ন তত বেশি হয়। ঠিক আছে, আমরা এভাবে ব্যাখ্যা করব, ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলার আয়ন তত বেশি হবে, আবার অ্যানায়নের আকার যত বড় হবে পোলার আয়ন তত বেশি হবে। এভাবে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, এবার আরেকটা দিচ্ছি, এটা অতিরিক্ত প্রশ্ন হিসেবে লিখে রাখো। অতিরিক্ত প্রশ্ন 56 ক, এটা যেহেতু নোটে নাই এই জন্য একটু লিখে রাখি আমরা। যৌগ সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড, এদের কালার বর্ণ, এটা দেখা গেছে বর্ণহীন, এটা সাদা, এটা হালকা হলুদ, হালকা হলুদ, এটা দেখা গেছে গাঢ় হলুদ। এই যে কালারে ভিন্নতার কারণ, উদ্দীপকের যৌগসমূহে বর্ণে ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। এই যে এদের কালারটা যে ভিন্ন হচ্ছে, এটার পিছনে কি কারণ থাকতে পারে, সেটা হচ্ছে প্রশ্ন। আমরা প্র্যাকটিক্যালে ক্লোরাইড আয়ন শনাক্ত করছি। ক্লোরাইড লবণের দ্রবণে তোমার সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের সাদা দইয়ের মতো ওদেরকে পড়ে। যতই পরে ক্লাসে যাবে ব্রোমাইড, আয়োডাইড এগুলো শনাক্ত করতে হবে। সোডিয়াম ব্রোমাইড যদি থাকতো, যদি ব্রোমাইড আয়ন থাকতো, তাহলে সিলভার ব্রোমাইডের হালকা হলুদ পদক্ষেপ পড়তো। আর যদি আয়োডাইড আয়ন থাকতো, তাহলে সিলভার আয়োডাইডের গাঢ় হলুদ পদক্ষেপ পড়তো। সিলভার আয়োডাইড হচ্ছে গাঢ় হলুদ, এটা সাদা, এটা হালকা হলুদ, এটা গাঢ় হলুদ। এই কালার দেখেই তুমি বুঝতে পারবে লবণটা কি ক্লোরাইড লবণ, ব্রোমাইড লবণ নাকি আয়োডাইড লবণ। কিন্তু ক্লোরাইড এভাবে শনাক্ত করা যায় না, কারণ ক্লোরাইড লবণের মধ্যে সিলভার নাইট্রেট দিলে কোনো কালার সৃষ্টি হয় না, এটা বর্ণহীন এবং এটা পানিতে দ্রবণীয়, এটা পানিতে দ্রবীভূত। এটা তো একটু আগে আমরা বলছি সিলভার ক্লোরাইড পানিতে দ্রবণীয়, অর্থাৎ সিলভারের শুধু ক্লোরাইডটা পানিতে দ্রবণীয়, এগুলো একটাও পানিতে দ্রবণীয় না এবং আরও কালার সৃষ্টি করে, একটা সাদা। ঠিক আছে, তাহলে সিলভার ক্লোরাইড কিন্তু কোনো কালার সৃষ্টি করতেছে না। এটা কেন করতেছে না? এই যে এগুলো সবগুলি কিন্তু আয়নিক যৌগ, এগুলো সবগুলি কিন্তু আয়নিক যৌগ। সুতরাং আয়নিক যৌগের জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে ফোলার আইনই হচ্ছে বেস্ট। ফোলার আইন দিয়ে ব্যাখ্যা করা সহজ। তাই এটা খেয়াল রাখবে কি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যৌগটা কি আয়নিক না সমযোজী। সমযোজী হলে ফোলারিটি, আর আয়নিক হলে ফোলার আইন। তো এটার উত্তর কিভাবে লিখব? এটার উত্তর এখানে অ্যানায়ন সমূহ, অ্যানায়ন সমূহ হচ্ছে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। অ্যানায়ন হচ্ছে এগুলো, এই কয়েকটা হচ্ছে অ্যানায়ন। এদের আকার, অ্যানায়নগুলোর আকার দেখি আমরা। আকার, ফ্লোরাইড ছোট, ক্লোরাইড একটু বড়, ব্রোমাইড আরো বড়, আয়োডাইড বিশাল। আয়োডাইড সবচেয়ে বড়। ঠিক আছে, এদের মধ্যে আয়োডাইড আকারে বড়। তো একটু আগে আমরা শিখছি যে অ্যানায়নের আকার যত বেশি হবে ফ্লোরাইন তত বেশি হবে। এটার মধ্যে ফ্লোরাইন বেশি, তাই এটার কালার গাঢ় হবে।
এটাতে ফ্লোরাইন হয় না, তাই এটা কালার সৃষ্টি করে না। তাই মূল উত্তরটা আমরা এভাবেও দিতে পারি, কিন্তু বেশি কিছু লিখতে হয় না। যে তবে কেউ যদি বেশি নাম্বারের জন্য আসে উত্তরটা, কেউ যদি আরও উন্নতভাবে উত্তরটা দিতে চাও, আর একটু বিস্তারিতভাবে যদি উত্তরটা দিতে চাও, তাহলে এভাবে লিখতে পারো। এখানে আয়োডাইড আকারে বড়, ওহার ফ্লোরাইন মাত্রা বেশি। এই জন্য অভ্যন্তরীণ অরবিটালে ইলেকট্রন স্থানান্তর সহজে ঘটে। তাই কম শক্তির প্রয়োজন হয়। এবং দৃশ্যমান আলোর অবশিষ্ট বর্ণে আলোর বর্ণে সিলভার আয়োডাইড গাঢ় হলুদ হয়। যদি এভাবে কঠিন করে লিখতে পারো তো ভালো, না হলে আমি যেভাবে বলছি ওইভাবে একটা শর্টকাট মেথডটাও লিখে দেব। অপরদিকে ক্লোরাইড আকারে ছোট হওয়ায় তেমন ফ্লোরাইন হয় না। যেটা আকারে ছোট সেটা তেমন একটা ফ্লোরাইন হয় না। ক্লোরাইড আকারে ছোট হওয়ায় তেমন ফ্লোরাইন হয় না। এবং ক্লোরাইডে খালি ডি অরবিটাল না থাকায় এই কারণটা আমরা আনতে পারি। ইলেকট্রন স্থানান্তর ঘটে না। অনেকে চিন্তা করবে যে অবস্থান্তর ধাতু দিয়ে ব্যাখ্যা করে দিই, যে যারা অবস্থান্তর ধাতু তারা কালার যৌগ সৃষ্টি করে। তো সেরকম হলে এটা তো কালার না। সিলভারকে যদি তুমি অবস্থান্তর ধাতু হিসেবে উপস্থাপন করতে চাও, এটাও তো তাইলে কালার হবে, কিন্তু এটা তো কালার হয় না। তাই এটা ওভাবে ব্যাখ্যা করা যাবে না, এটা ফ্লোরাইন দিয়ে ব্যাখ্যা করতে হবে। ক্লোরিনে ফ্লোরাইন তো হয় না, একদিকে ফ্লোরাইন হয় না, আবার ওখানে কোনো খালি ডি অরবিটালও নাই। এই যে না থাকায় ইলেকট্রন স্থানান্তর ঘটে না। এই জন্য এজিএফ বর্ণহীন দ্রবণ উৎপন্ন করে। ওই যে সোডিয়াম ক্লোরাইড যেভাবে পানিতে দিলে কালারলেস, এটাও ঠিক সেরকম। এটাই হচ্ছে কারণ। যদি এভাবে লিখতে পারো তো ভালো। ঠিক আছে, এভাবে লেখা যাবে কি কঠিন হয়ে গেল বেশি। আর যদি এভাবে লিখতে না পারো তাহলে সরাসরি ওই আমি যেভাবে বললাম এই সংক্ষেপে, যে আয়োডাইড আকারে বড় হওয়ায় এটা ফ্লোরাইন মাত্রা বেশি হয়, এই জন্য এটা বর্ণ গাঢ় হলুদ হয়। আয়োডাইড আকারে বড় হওয়ায় ফ্লোরাইন মাত্রা বেশি হয়। এই জন্য এজিআই গাঢ় হলুদ বর্ণ উৎপন্ন করে। অপরদিকে ক্লোরাইড আকারে ছোট হওয়ায় তেমন ফ্লোরাইন হয় না, এই জন্য এটা বর্ণহীন দ্রবণ উৎপন্ন করে। শেষ দুই লাইনেও কিন্তু লিখে দেওয়া যায়। যদি তুমি এটা কঠিন মনে হয় কথাটা, এইটা দুই লাইনে শেষ করে দেবে। অপরদিকে ক্লোরাইড
আকারে ছোট হওয়ায় তেমন ফ্লোরাইন হয় না। এই জন্য AgF দ্রবণ বর্ণহীন। শেষ। কি এটা মাত্র 2 লাইনে শেষ। যদি কিছু লিখতে না পারে অন্তত এটা লিখে দিলে হবে। মানে এখানে মূল কথা হচ্ছে ফ্লোরাইনকে আনতে হবে, অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলে হবে না। এই ধরনের ঘটনা আরেকটা ক্ষেত্রে দেখা যায়। এগুলি কিন্তু খুব আনকমন প্রশ্ন, কারণ তুমি দেখবে এই যে তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো অধিকাংশ স্টুডেন্ট অ্যাভয়েড করে এবং এড়িয়ে যায়। এই জন্য 50-50 পায় না, কারণ এগুলো অনেকের কাছে ব্যাখ্যা নাই, জানাও নাই। আর প্রশ্ন কঠিন করলেই তখন এগুলো দিয়ে দেয়। কারণ আমরা শুনি যে স্যার গ কমন পড়ছে, ক কমন পড়ে নাই। এই ক কমন পড়তে হলে তোমাকে এরকম প্রচুর পড়া পড়তে হবে। আর কগুলো একটু কঠিন করে দেয়, যাতে এগুলো শুধুমাত্র যারা A+ পাওয়ার মতো তারাই আনসার করতে পারে, সবাই যেন না পারে। সেজন্য কর জন্য আমাদের বেশি পরিশ্রম করতে হয় আরো গর তুলনায়। যারা এভাবে পড়ে যাবে তাদের কোনো প্রশ্ন আর গ্রহণ করবে না। আরেকটা প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন 56 খ অতিরিক্ত প্রশ্ন। দেখো এখানে আমরা নিব বিযোজন তাপ, যৌগ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এদের বিযোজন তাপ 100 ডিগ্রি, সবচেয়ে কম 350, 547, 778, 998। দাদা আমরা যেটা দেখি কোথায় 100 কোথায় 1000 চিন্তা করতে পারো, 10 গুণ বেশি, 100 থেকে 1000-এ চলে গেছে। তাহলে এত ডিফারেন্স কেন? বিযোজন তাপের যে ডিফারেন্সটা, বিযোজন তাপ বলতে কি বুঝি? হ্যাঁ, প্রশ্ন তো বুঝতে পারছো প্রশ্ন কি হবে। উদ্দীপকের যৌগসমূহে বিযোজন তাপে ভিন্নতার কারণ কি? উদ্দীপকের যৌগসমূহে বিযোজন তাপে ভিন্নতার কারণ কি? উদ্দীপকের যৌগসমূহে বিযোজন তাপে ভিন্নতার কারণ কি? তো প্রথমত বিযোজন বিষয়টা আমরা কি দেখি, এই যে মনে করে ক্যালসিয়াম কার্বনেট, এটাই হচ্ছে বিযোজন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ডিকম্পোজিশন রিঅ্যাকশন, সংযোজন, বিযোজন, একটা ভেঙে যখন একাধিক উৎপাদ পাওয়া যায়। আর সংযোজন হচ্ছে একাধিক বিক্রিয়ক মিলে যখন একটা উৎপাদ গঠন করে। জারণ, বিজারণ, প্রশমন, আদ্র বিশ্লেষণ, সমানুকরণ, অনেক রকমের বিক্রিয়া আছে এরকম। তার মধ্যে বিযোজনও একটা বিক্রিয়া। বইতে হয়তো এই পার্থক্যটা করা হয় না, এটা হচ্ছে বিয়োজন। তোমাদের এটা লেখার দরকার নেই, এটা এমনি পার্থক্যটা বোঝানোর জন্য। ডিকম্পোজিশন আর এটা হচ্ছে ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে ভেঙে যাওয়া, আয়নিত হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে আয়ন, ক্যালসিয়াম আয়ন আর কার্বনেট আয়নে পরিণত। কিন্তু এটা সেরকম না, এটা কিন্তু একটা বিক্রিয়া, এটা আয়নীকরণ, ঠিক আছে? দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আবার এখানে কোনো নতুন যৌগ সৃষ্টি হয় না, এখানে জাস্ট আয়ন সৃষ্টি হচ্ছে। একটা ডিকম্পোজিশন, একটা হচ্ছে ডিসোসিয়েশন। আচ্ছা, এটা হচ্ছে বিযোজন। এই যে বিযোজন তাপ মানে ভেঙে যাওয়া, বিজয়িত হওয়াটা খুব দ্রুত হয় কার? বেরিলিয়ামের, মাত্র 100 ডিগ্রিতে। 100 ডিগ্রিতে মানে খুব কম তাপে তাড়াতাড়ি বিজয়িত হয়। কিন্তু এটা কিন্তু সহজে বিজয়িত হয় না, বেরিয়াম।
তো এটা কেন হয় না? আমরা যদি এই যে এখানে ক্যালসিয়াম কার্বন, ম্যাগনেসিয়াম কার্বন বা বেরিলিয়াম কার্বন যে কোনো একটা দিয়ে ঘটনাটা ব্যাখ্যা করা যায়। তো আমরা যদি এটার গাঠনিক সংকেতটা দেখি, এই যৌগটা কীভাবে গঠিত হয় সেটা আমরা আগে একবার দেখাছিলাম। যেমন এটা কিন্তু ম্যাগনেসিয়াম কার্বোনেটের ক্ষেত্রেও আমরা দেখাতে পারি। এই যে এটাই হচ্ছে বিযোজন, যে কেন এটা দ্রুত বিযোজিত হয়, ওটা কেন সহজে বিযোজিত হয় না। কার্বন হয়তো আমাদের যেহেতু ওইটাতে সময় বেশি চলে যাবে, লুইস প্রতীক না দেখালেও তুমি এটার উত্তর কিন্তু আবার তোমাদের নোটে আছে 37 নাম্বার। এটার উত্তর তুমি 37 নাম্বারে পাবে। এটা আমি একটু লিখে রাখি, এটার উত্তর 37 নাম্বারে আছে, 37 নাম্বারে আছে। এখানে দেখো, তোমরা এই জিনিসটা লিখবে না, এটা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। কার্বনের সর্বশেষ শেলে তোমার 4টা ইলেকট্রন আছে, এভাবে লিখছি 4টা। অক্সিজেনের সর্বশেষ শেলে থাকে 6টা ইলেকট্রন। অক্সিজেনের সর্বশেষ শেলে 6টা ইলেকট্রন, 6টা। অক্সিজেনের সর্বশেষ শেলে 6টা। দেখো প্রত্যেকটা অক্সিজেনের 6টা ক্রস আছে তো, 1 2 3 4 5 6, 6টা। কার্বনের 4টা ডট আছে না, 4টা ডট আছে। এখানে এভাবে বন্ধনগুলো গঠিত হচ্ছে। এই বন্ধনটা গঠিত হওয়ার পর কার্বনের কিন্তু অষ্টপূর্ণ হয়ে গেছে, 4 জোড়া হয়ে গেছে, 4 2 8। ওর আগে 4টা ছিল, 4টা আরেকজনের সাথে শেয়ার করছে, 8টা হয়ে গেছে। এই অক্সিজেনের কিন্তু 8টা হয়ে গেছে, 1 2 3 4, এখানে আছে 4টা। কিন্তু এদের হয়নি। এদের কয়টা হয়েছে? এদের হচ্ছে 7টা, কারণ ওদের আগে 6টা ছিল, এখন আরেকটা শেয়ার করছে 7টা। তো এখানে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম যাদের 2টা ইলেকট্রন থাকে, সর্বশেষ সালে 2টা ইলেকট্রন থাকে, এই অক্সিজেনকে একটা দেয়, এই অক্সিজেনকে একটা দেয়। এর ফলে তোমার কার্বনেট আর ক্যালসিয়াম 2+ গঠিত হয়। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দান করে, এই জন্য 2+। এই অক্সিজেন একটা গ্রহণ করে, এই জন্য এটার উপর একটা মাইনাস। এই অক্সিজেন একটা গ্রহণ করে, এই জন্য এটার উপর একটা মাইনাস। তো এটা হচ্ছে কিভাবে গঠিত হয় তার একটা নমুনা দেখাচ্ছি। তো এখানে আমরা শুধুমাত্র সেই অংশটাই দেখাবো, ওইটা দেখানোর দরকার নেই, তুমি শুধু এটা দেখালে হচ্ছে গাঠনিক সংকেত হিসেবে। এখানে তুমি ম্যাগনেসিয়ামকেও রাখতে পারো, ক্যালসিয়ামকেও রাখতে পারো। এই সাধারণত যে ক্যাটায়নের ফ্লোরাইন ক্ষমতা বেশি হবে, সে অক্সিজেন ইলেকট্রন ব্যাগকে দ্রুত আকর্ষণ করবে, অধিক আকর্ষণ করবে, ফলে ইহা দ্রুত কি হবে? বিযোজিত হবে। এখন এদের মধ্যে কোন ক্যাটায়নটার ফ্লোরাইন ক্ষমতা বেশি? যেটা আকারে ছোট। নিশ্চয় এদের চিনতে পারছো, এরা কারা? এরা হচ্ছে গ্রুপ 2, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে, এখানে রাখে নাই আর কি, আর বাটি পর্যন্ত আছে। তো এই আরেকটা বিষয় তোমাদের ভুল হয়, বেরিলিয়াম কিন্তু ছোট, কিন্তু বেরিয়াম বিশাল। বেরিলিয়াম ছোট কিন্তু বেরিয়াম বড়। তো বেরিলিয়াম ক্যাটায়নের আকার যত ছোট হয়, ফ্লোরাইন তত বেশি হয়। যেহেতু বেরিলিয়াম আকারে ছোট, তার ফ্লোরাইন ক্ষমতা বেশি, তাই সে কার্বনেটের অক্সিজেনের ইলেকট্রন ব্যাগকে অধিক জোরে আকর্ষণ করবে, সেজন্য বেরিলিয়াম দ্রুত বিযোজিত হবে। কিন্তু এটার যেহেতু ফ্লোরাইন ক্ষমতা কম, এটা অক্সিজেন ইলেকট্রন ব্যাগকে সেভাবে আকর্ষণ করবে না, তাড়াতাড়ি বিযোজিত হবে না, অথবা বিযোজিত করতে বেশি তাপ লাগবে। এটা দ্রুত হবে, এটার জন্য তাপ কম লাগবে। তো এই জিনিসটা তুমি 37 নম্বরে পাবে, সেখান থেকেও লিখতে পারবে, অথবা এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটায়নের আকার যত ছোট হয়, ফ্লোরাইন ক্ষমতা তত বেশি, সে কার্বনেটের অক্সিজেন ইলেকট্রন ব্যাগকে অধিক জোরে আকর্ষণ করবে এবং দ্রুত বিযোজিত হবে। এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রমের কারণ, কেন এটার বিযোজন তাপ কম, কেন এটার বিযোজন তাপ বেশি, যেটা তুমি 37 নম্বরে পাবে। যাক, তো এখানে মূল কারণ হচ্ছে ফ্লোরাইন। কোনটার ফ্লোরাইন বেশি? যেটার আকার ছোট, এটা হচ্ছে কারণ। ঠিক আছে, এটা 37 নম্বর থেকে লিখে নেবে তোমরা নোটে, যেহেতু নোটে আছে এই জন্য আর লিখে দিতে হচ্ছে না। এরপরে আরেকটা অতিরিক্ত প্রশ্ন আমরা চলে যাই। অতিরিক্ত প্রশ্ন 56 গ।
ক্যালসিয়াম ক্লোরাইড ও জিঙ্ক ক্লোরাইড এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি? কোনটির গলনাঙ্ক বেশি দেখি এটা ব্যাখ্যা করো। ক্যালসিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি এবং কেন? কোনটার? ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি হবে, জিঙ্ক ক্লোরাইডের বেশি হবে। আকার দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছ? এখানে যে সমস্যা তুমি পড়বে, আমি ক্লোরাইডের তো কোনো ভূমিকা নাই, ক্যালসিয়াম আর জিঙ্ক মানে ক্যাটায়ন সমূহ হচ্ছে এটা ক্যাটায়ন সমূহ। এখন আমরা জানতাম যে আগে ক্যাটায়নের চার্জ বেশি হলে ফ্লোরাইন বেশি হয়, কিন্তু এখানে সেই সূত্র তো কাজ করবে না, কারণ এখানে কিন্তু দুইটা চার্জ সমান। তো সুতরাং তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবে? দেখি বুদ্ধি কাটাও, এটা কিভাবে ব্যাখ্যা করবে? ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম আর জিঙ্ক। এই আকার সাধারণত আকার বিষয়টা ফ্যাক্টর হয় যখন একই গ্রুপে থাকে। যেমন এই যে বেরিলিয়াম আর একটু আগে যেটা আমরা আলোচনা করছি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এরা যখন একই গ্রুপে থাকে উপর থেকে নিচের দিকে গেলে আকার ছোট হয়, সবাই জানি। কিন্তু ক্যালসিয়াম আর জিঙ্ক তো একই গ্রুপে না, এরা কিন্তু একই পর্যায়ে হলে কিন্তু আকারটা এত বেশি ভেরি করে না। ঠিক আছে, তাই এটা আকার দিয়ে ব্যাখ্যার থেকেও আরো একটা উন্নত ব্যাখ্যা আছে। তোমরা ফাজানের নিয়মগুলো খেয়াল করো একটু, ফাজানের নিয়মগুলো কি কি ছিল। ফাজানের কিন্তু 5টা নিয়ম ছিল। 1 নম্বর নিয়ম ছিল ক্যাটায়নের আকার, যেগুলো 12 নম্বরে আছে তোমাদের নোটের 12 নম্বরে কিন্তু ফাজানের 5টা নিয়ম পাবে। এই 5টা নিয়ম খুব ভালোভাবে স্টাডি করবে। হ্যাঁ, 5টা নিয়ম খুব ভালোভাবে স্টাডি করবে, তাহলে আর ফ্লোরাইন নিয়ে তোমার টেনশন করতে হবে না। এই যে প্রথম নিয়ম আছে এখানে, প্রথম নিয়ম হিসেবে ক্যাটায়নের আকার, দ্বিতীয় নিয়ম অ্যানায়নের আকার। গতে আছে ক্যাটায়নের চার্জ, গতে আছে অ্যানায়নের চার্জ, কিন্তু গতে আছে ইলেকট্রন বিন্যাস। আমি আরেকটা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম। ক্যালসিয়াম হচ্ছে 2, 8, 8, কিন্তু জিঙ্ক হচ্ছে কি 2, 8, 18। 2, 8, 18 কিন্তু, কারণ এটা 30, এটা তো 20টার মধ্যে 2টা চলে গেছে, 18, এটা কিন্তু 28। তাহলে ফাজানের নিয়মে কি ছিল? 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ফ্লোরাইন ক্ষমতা বেশি, তাই এটার ফ্লোরাইন ক্ষমতা বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফাঙ্ক কম। ঠিক আছে, এখানে এটা লিখবে। ফাজানের নিয়ম অনুসারে 8 ইলেকট্রন অপেক্ষা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ফাজানের নিয়ম অনুসারে 8 ইলেকট্রন অপেক্ষা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ফ্লোরাইন ক্ষমতা বেশি। 8 ইলেকট্রন অপেক্ষা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ফ্লোরাইন ক্ষমতা বেশি। তাই জিঙ্ক 2+ এর ফ্লোরাইন ক্ষমতা বেশি। এই জন্য জিঙ্ক ক্লোরাইড অধিক সমযোজী, মানে জিঙ্ক ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি আর কি। তাই জিঙ্ক ক্লোরাইডের গলনাঙ্ক কম। দেখো কোথায় চলে আসছে, এটা কিন্তু একদম ফাজানের শেষ নিয়মে চলে আসছে।
গণনাঙ্ক কম হবে। এই যে আমরা মোটামুটি এই কেসটা বেশি না, শুধু দুইটা যোগের ক্ষেত্রে প্রয়োগ করতে দেখি আমরা, বিশেষ করে যেমন মনে করো পটাশিয়াম ক্লোরাইড আর কিউপ্রাস ক্লোরাইড। এখানে পটাশিয়াম প্লাস 2 8 8 আর কপার প্লাস 2 8 18। এদের ক্ষেত্রেও কিন্তু সেম, এদের ক্ষেত্রেও তোমার দেখবে যে 8 আর 18 ইলেকট্রন, শুধু এই দুজনের ক্ষেত্রে বেশি দেখা যায়, আর কারোর ক্ষেত্রে তেমন নাই। অর্থাৎ যখন তুমি দেখবে যে ক্যাটায়নের চার্জ সমান কিন্তু ক্যাটায়নগুলো একই গ্রুপের নয়, একই পর্যায়ের। একই পর্যায়ে তো সাধারণত যেমন সোডিয়াম ম্যাগনেসিয়ামের কথা ধরি, একই পর্যায়ে তো আসলে কি চার্জ বাড়ে, এই যে চার্জ বাড়তেছে, কিন্তু এরা একই পর্যায়ে হলেও যেহেতু অনেক দূরে দূরে এত চার্জ বাড়তেছে না, চার্জ তো সমান। তখন বিশেষ করে এই পটাশিয়াম আর কপার, জিঙ্ক আর ক্যালসিয়াম এই দুইজন নিয়ে যদি কোনো প্রশ্ন হয় তখন চিন্তা করবে যে এটা 8 ইলেকট্রন অপেক্ষা 18 ইলেকট্রন। অন্যদের ক্ষেত্রে তো বাকি 4টা সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারবে, অন্যদের ক্ষেত্রে সমস্যা নেই। তাহলে পোলারাইন থেকে কিন্তু এরকম হাজারো প্রশ্ন করা যায়, প্রশ্নের কোনো অভাব নেই। তা আমরা কিভাবে বুঝবো যে এটার উত্তর পোলারাইন হবে? যখন দেখবে যে যৌগ দুইটা আয়নিক যৌগ, ধাতু অধাতু, যখনই দেখবে যে আয়নিক যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পানিতে দ্রাব্যতা বা বিযোজন তাপ এগুলো নিয়ে প্রশ্ন করছে, তখনই তোমার উত্তর হবে পোলারাইন। কিন্তু যৌগটা যদি সমযোজী হয় তাহলে হচ্ছে পোলারিটি বা হাইড্রোজেন বন্ধন, সমযোজী হলে পোলারিটি বা হাইড্রোজেন বন্ধন। কিন্তু আয়নিক হলে তো সেখানে হাইড্রোজেন বন্ধন আসবে না, আয়নিক যৌগে হাইড্রোজেন বন্ধন হয় না। আয়নিক যৌগকে পানিতে দিলে ওখানে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। যেমন সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিলে কি হাইড্রোজেন বন্ধন হবে? তোমরা তো সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হওয়ার মেকানিজমটা দেখছো। এই যে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিই তখন যেটা হয়, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যায়, সোডিয়ামকে ঘেরাও করে এভাবে এইভাবে এভাবে, ক্লোরাইডকে ঘেরাও করে এভাবে এই পানির অণুগুলো, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন গঠন হবে না, হাইড্রোজেন বন্ধন গঠন হবে না, এইভাবে ঘেরাও করে এইভাবে। প্লাসগুলো থাকে মাইনাসের দিকে, মাইনাসগুলো থাকে প্লাসের দিকে, এভাবে ঘেরাও। কিন্তু তুমি যখন মিথানলকে পানিতে দেবে, অর্থাৎ কোনো সমযোজী যৌগকে পানিতে দেবে, তখন তোমার সেখানে এই যে মিথানল, এটা পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করবে। তাদের দ্রবীভূত হওয়ার কৌশল হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কার? সমযোগের। সমযোগগুলো দ্রবীভূত হওয়ার কৌশল হচ্ছে হাইড্রোজেন বন্ধন। কিন্তু আয়নিক যৌগগুলো দ্রবীভূত হওয়ার কৌশলের মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখাতে পারবে না, কারণ কোনো হাইড্রোজেন বন্ধন হবে না। ঠিক আছে, হয়তো পানিতে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে, কিন্তু ওইটা হাইড্রোজেন বন্ধন নয়, ওইটা ঘেরাও। ওখানে যেটা হয় সেটা হচ্ছে ওখানে একটা তাপ উৎপন্ন হয়, যে তাপটা সম্পর্কে জানবে তোমরা এনথালপি পড়ানোর সময়, সেখানে জানতে পারবে এই তাপ সম্পর্কে। আচ্ছা, গেল। ওটাকে পানি যোজন তাপ বলে, হাইড্রেশন। এটা হাইড্রেশন, এনথালপি, পানি যোজন তাপ, এটা হাইড্রোলাইসিস না। আচ্ছা, আমার মনে হয় পোলারাইন নিয়ে আর কোনো সমস্যা নেই। আমরা 1000 প্রশ্নের উত্তর পেয়ে গেছি, পরীক্ষার হলে মনে থাকবে তো। অর্থাৎ এখন যে কোনো ধরনের প্রশ্নের আমরা সমাধান করতে পারবো। যেমন ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড, এই দুইটার মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি হবে? ক্যালসিয়ামের তো কোনো ভূমিকা নাই, কারণ ক্যালসিয়াম তো সেম। ভূমিকা হচ্ছে অক্সাইড, আর এখানে কি ক্লোরাইড। সাবধান, তোমরা আবার F2 বা F2 মাইনাস লিখে দিও না, সাবধান। এগুলো কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টদের কার্য নয়। এভাবে ক্লোরাইড তো এক, তাহলে এটার চার্জ বেশি, এটার পোলারাইন মাত্রা বেশি, এটার সময় যে বৈশিষ্ট্য বেশি, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। প্রধান এই যে জাস্ট 4টা সূত্র 5টা সূত্র আছে ফাজানের, প্রয়োগ করবে যেখানে যেটা দরকার। এই যে তুমি এখানে ক্যাটায়ন একই হলে অ্যানায়ন দিয়ে চেষ্টা করবে,
ঠিক আছে। আর NaN একই হলে ক্যাটায়ন দিয়ে চেষ্টা করবে। যেমন এটা যদি এভাবে দিত যে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড দিলে তখন আমরা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে দেখতাম। এখন এই দুজনের তো চার্জ একই, কিন্তু ওরা একই গ্রুপের মোল আকার দিয়ে, তখন চলে যাবে আকার, মানে কখন কোনটা এটা উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাকে কাজ করতে হবে। যে এই ক্যাটায়নটা আকারে ছোট, এই ক্যাটায়নটা যেহেতু আকারে ছোট, তোমার ক্যাটায়নের আকার যেহেতু ছোট, এটার ফোলারিন ক্ষমতা বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গণনাঙ্ক স্থানাঙ্ক কম। ব্যাস এভাবে, ঠিক আছে। এখন যেভাবে আসবে আসুক, আশা করি কোনো সমস্যা হবে না। আগামী ক্লাসে আমরা পড়ব সংকরায়ন, বিশাল পর্ব এক, সংকরায়ন। এই তৃতীয় অধ্যায়ের প্রধান আলোচনা হচ্ছে সংকরায়ন। এই সংকরায়নটা আমাদের কি কাজে লাগে? এই যে আমরা যে শুনতাম মিথেন চতুস্থলকীয়, কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক, পানির আকৃতি কৌণিক, এই কপার ট্যাট্রামিন, কপার সমতলীয় বর্গাকার, এই বিভিন্ন আকৃতির কারণগুলো এই সংকরায়ন দিয়ে ব্যাখ্যা হবে। তাহলে আগামী ক্লাসটা হবে খুব ইম্পর্টেন্ট। আশা করব সবাই আসবে। আর বিএনের তো পিকনিক কত তারিখ? সোমবার। সোমবারে না তোমাদের পিকনিক? সোমবার। তাহলে আমাদের সোমবারে তোমরা আসবে না, তোমাদের তো সোমবারে প্রাইভেট নেই, পিকনিক উপলক্ষে সোমবারে বন্ধ থাকবে। আচ্ছা একটু দাঁড়াও, মঙ্গলবারে আসবে কিনা? আচ্ছা সবাই কি গ্রুপে আসো? গ্রুপে নাই কে?